Assalamu alaikum, my dear student. How are you all? I hope you all are well. In this session, I shall discuss on inflation. This is economics second part for second year student. Chapter 7. So let's start our session. This is inflation. We shall discuss what is definition of inflation, what is the first concept and what is the second concept, and some definition of famous professors as well as economists. My dear student, আজকে আমরা মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব। মুদ্রাস্ফীতি কি, কেন সৃষ্টি হয়, তার প্রভাব, বিভিন্ন বিখ্যাত অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞা এবং কিভাবে আমরা মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা আলোচনা থেকে যে জিনিসটা শিখতে পারব, মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি কিভাবে সৃষ্টি হয়, মুদ্রাস্ফীতির প্রাইমারি যে ধারণা সেটা, এবং বিভিন্ন মুদ্রাস্ফীতি বিভিন্ন অর্থনীতিবিদের দৃষ্টিভঙ্গিতে মুদ্রাস্ফীতির সংজ্ঞা, সর্বোপরি একটি দেশের মুদ্রাস্ফীতি আমরা কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব বা আজকের আলোচনা থেকে আমরা শিখতে পারব। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। ইনফ্লেশন। হোয়াট ডু ইউ মিন বাই ইনফ্লেশন? আমরা খুব সাধারণ অর্থে জানি যে মুদ্রাস্ফীতি বলতে মুদ্রা ফুলে বা ফেঁপে ওঠা এরকম একটা কনসেপ্ট, কিন্তু অর্থনীতির ভাষায় মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা অবস্থা যে অর্থনীতিতে বেশি পরিমাণ অর্থ কম পরিমাণ দ্রব্যের পিছনে ধাপিত হয়। কম পরিমাণ দ্রব্যের পিছনে বেশি পরিমাণ অর্থ ধাপিত হয়, তাকে আমরা সহজ বা সরল অর্থে মুদ্রাস্ফীতি বলতে পারি। এই মুদ্রাস্ফীতির ধারণাটি সর্বপ্রথম যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে ডেভিড হিউম। ডেভিড হিউম, সুপ্রিয় শিক্ষার্থী, 1711 সাল থেকে 1776 সাল পর্যন্ত এই সময় ডেভিড হিউম মুদ্রাস্ফীতি সম্পর্কে যে কনসেপ্ট দিয়েছিলেন আমরা একটু আলোচনা করব। তৎকালীন সময়ে বিশ্বে ধাতব মুদ্রা পরিচালিত ছিল। যখন এই ধাতব মুদ্রা বেশি পরিমাণ ব্যবহার করা হতো কম পরিমাণ দ্রব্য ক্রয়ের জন্য বা বিনিময়ের জন্য, তখন সেই অবস্থায় মুদ্রাস্ফীতি লক্ষ্য করেছিলেন সর্বপ্রথম ডেভিড হিউম। তার যে মেয়াদ, আলোচনা কাল, এটা ছিল 1711 থেকে 1776 পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে যে দ্বিতীয় পর্যায়ে মুদ্রাস্ফীতি সম্পর্কে যিনি ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ইকোনমিস্ট অর্থাৎ ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডো তার দি হায়ার প্রাইস অফ বুলিয়ন নামক গ্রন্থে তিনি মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা দেন। তাহলে মুদ্রাস্ফীতি মোটামুটি অনেক পুরানো একটা কনসেপ্ট। 17 শতাব্দীর
পর থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন ধরনের ধারণা দিয়েছেন। আমরা বিভিন্ন ধারণাগুলো আলোচনা করব, পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ধারণাটা স্পষ্ট হব। সব কিছু মিলায় আমাদের চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা হবে। বিভিন্ন জন যে সংজ্ঞা দিয়েছেন বা ধারণা দিয়েছেন, সেই ধারণাগুলো আমরা একটু আলোচনা করব। প্রফেসর জি গ্রাউথার তার ডেফিনেশনে তিনি বলেছেন, when money value decreases and the commodities value increases, then the situation arise in some country is called inflation. I would like to discuss about again. জি ক্রাউথার যে কনসেপ্টটা দিয়েছেন যে মুদ্রার মান যখন নিম্নগামী হয় এবং দ্রব্যের মান অর্থাৎ মূল্য যখন ঊর্ধ্বগামী হয়, তখন কোনো দেশে বা কোনো দেশের অর্থনীতিতে যে অবস্থা বিরাজমান হয় তখন সেটাকে মুদ্রাস্ফীতি বলে। আমরা প্রফেসর হট্টে যে কনসেপ্ট দিয়েছে ইনফ্লেশন সম্পর্কে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রফেসর হট্টে বলতে চেয়েছেন, when authority of a country introduce excessive money, then it causes inflation. My dear student, বলতে চাচ্ছি, যখন কোনো দেশের অথরিটি বা কর্তৃপক্ষ বেশি পরিমাণ মুদ্রা বাজারে ছাড়ে, ইন্ট্রোডিউস করে, তখন সাধারণত মুদ্রাস্ফীতি দেখা দেয়, কারণ ওই হারে বাজারে প্রোডাকশন লক্ষ্য করা যায় না। আমরা আলোচনা করলাম প্রফেসর হট্টের ডেফিনেশন। আমরা এরপর লক্ষ্য করব প্রফেসর কুলবর্ন কি বলেছেন। প্রফেসর কুলবর্ন try to say in this matter, when excessive money runs after less product but comparatively less product, then the situation that arises is called inflation. And the Professor L. Keynes যে ডেফিনেশন দিয়েছেন, সেই ডেফিনেশনটা আমরা আলোচনা করব। যখন পূর্ণ নিয়োগ বিরাজমান থাকে কোনো অর্থনীতিতে, ধরেই নিতে পারি আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যখন পূর্ণ নিয়োগ থাকে, পূর্ণ নিয়োগ বলতে আমরা জানি একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কর্মইচ্ছুক সমস্ত লোক যখন কর্ম পায়, কাজে থাকে, এবং সেই অবস্থায় উৎপাদনের একটা স্টেবিলিটি বা স্টেডিটি থাকে, সেই সময় প্রোডাকশনটা আপ ডাউন হয় না, একটা সর্বোচ্চ একটা জায়গায় যে দাঁড়িয়ে যায়। সেই অবস্থায় পূর্ণ নিয়োগ অবস্থায় অনেক সময় আমরা মুদ্রাস্ফীতি লক্ষ্য করে থাকি। সর্বশেষ আমরা P.A. স্যামুয়েলসনের ডেফিনেশনটা দেখব। P.A. স্যামুয়েলসন কি বলতে চেয়েছেন? P.A. স্যামুয়েলসন বলতে চেয়েছে, when a customer or a purchaser or a buyer achieve excessive buying capacity, then they try to comparatively less commodities with higher rate of price or with the higher volume of money. I want to mean you, যখন একজন ক্রেতার, একজন কাস্টমারের ক্রয় ক্ষমতা বেড়ে যায়,
তখন সাধারণত কী ঘটে? তখন যাচাই বাছাই বার্গেনিং ছাড়াই অনেক সময় তারা বেশি দরে পূর্বের পরিমাণ দ্রব্য ক্রয় করে। অর্থাৎ পূর্বে সাধারণত যে টাকায় যে পরিমাণ দ্রব্য ক্রয় করত, সেই পরিমাণ দ্রব্য সেই টাকার তুলনায় বেশি টাকা দিয়ে ক্রয় করে। এই ক্ষেত্রে বাইং ক্যাপাসিটি বেশি হয়ে যায় বলে তাদের বার্গেনিংটা আর আগ্রহ হয় না। এই ক্ষেত্রেও মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম অর্থনীতিবিদ জি গ্রাউথার, হট্টে, অর্থনীতিবিদ কেইন্স, সর্বোপরি স্যামুয়েলসন সহ অসংখ্য অর্থনীতিবিদের আমরা যে সংজ্ঞা শিখলাম, সেই সংজ্ঞাকে আমরা যদি সামারি করি, আমরা আমাদের মতো করে যদি একটা ডেফিনেশন দাঁড় করাই দিই, হোয়াট ডু ইউ মিন বাই ইনফ্লেশন, আমরা যদি আমাদের দেশের ভিত্তিতে, আমাদের প্রেক্ষাপটের ভিত্তিতে আমরা যদি বলি খুব সাদামাঠা ভাষায়, যে যখন কোনো দেশে সাধারণত নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের পিছনে আগে যে পরিমাণ অর্থ ব্যয় করতাম, চলতি সময় আমরা তার থেকে যদি বেশি পরিমাণ অর্থ ব্যয় করি, তো সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি, যখন কম দ্রব্যের বা তুলনামূলক কম দ্রব্যের পিছনে বেশি পরিমাণ অর্থ ব্যয় করার মতো মানসিকতা ক্রেতার হয়ে যায়, তখন সেই দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচনার এই লেভেলে আমরা অন্তত পরিষ্কার হয়েছি যে হোয়াট ডু ইউ মিন বাই ইনফ্লেশন অ্যান্ড সাম ডেফিনেশন অফ সাম ফেমাস ইকোনমিস্ট। কিছু বিখ্যাত ইকোনমিস্টের দৃষ্টিভঙ্গিতে আমরা মুদ্রাস্ফীতি কাকে বলে সেটাও জেনেছি। মুদ্রাস্ফীতির প্রাক ধারণাটা সর্বপ্রথম কে দিয়েছিল? আমরা বললাম ডেভিড হিউম। কখন দিয়েছিল? সপ্তদশ শতাব্দীর প্রথম দিক থেকে শুরু করে মাঝামাঝি পর্যন্ত 1711 থেকে 1776 পর্যন্ত তার এই ধারণাটা ছিল। পরবর্তীতে ডেভিড রিকার্ডো কনসেপ্ট দিয়েছেন। সে কনসেপ্টেও ওই একই কথা, যখন মানি ভ্যালু কমে গিয়েছে এবং যখন কমোডিটিস ভ্যালু বেড়ে গিয়েছে, তখন একটি দেশে যে অবস্থা বিরাজমান করেছে সেইটাকেই বুঝিয়েছেন। অর্থনীতিবিদ পিগিও ঠিক এই একই কথা বলতে চেয়েছেন। অর্থাৎ আমরা 5 থেকে 7 জন অর্থনীতিবিদের বিভিন্ন কনসেপ্ট থেকে আমরা সুস্পষ্ট হয়েছি যে তুলনামূলকভাবে কম দ্রব্যের পিছনে বেশি মূল্য আমরা যখন দিতে চাই বা বেশি অর্থ যখন ছোটে, তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। এই তুলনামূলকভাবে কথাটা বলতে গেলে একটু পরিষ্কার করা লাগে। আমরা যদি একটা দ্রব্যের বিগত বছরের যে দামে আমি কিনেছি, চলতি বছরে যদি তার থেকে বেশি দাম দিয়ে কেনার যদি আমি প্রতিযোগিতা করি, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। গত বছর 2019 সালে যদি আমরা বলি যে আমরা চিকুন চাল কিনেছিলাম 60 টাকা কেজি, এখন আমরা সেটা কিনছি 70 টাকা কেজি, এবং সেটা কিনতে আমাদের কোনো দ্বিধা নেই বা পরিস্থিতি আমাদেরকে সেখানে নিয়েছে। তাহলে আমরা সেই অবস্থায় পূর্বের তুলনায় চলমান সময়ে 2021 সালে আমরা 10 টাকা পার কেজিতে বেশি দিয়ে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছি অথবা কিনছি, বা দেশে সেই অবস্থা বিরাজমান। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে পূর্বের তুলনায় বেশি টাকা দিয়ে সেম পরিমাণ দ্রব্য ক্রয় করছি। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি এই আলোচনা থেকে জানলাম যে মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতির বিভিন্ন ডেফিনেশন এবং প্রাক কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম, এবং বিভিন্ন অর্থনীতিবিদের চিন্তাভাবনা থেকে আমরা আলোচনা করলাম। এই আলোচনার পরে আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনের যে কনসেপ্ট সেইটা কি, সেই বৈশিষ্ট্যগুলো কি, তাহলে আমরা বিভিন্ন ভাবে মার্কিং করতে পারি। সেই এই কারণগুলোতে সাধারণত বাজারে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়।
প্রথমত আমরা বলতে পারি ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, 1 নম্বর যদি আমরা বলি যে দ্রব্যের মূল্য বেড়ে যাবে, দ্রব্যের মূল্য কমোডিটিস অফ প্রাইস, এটা বেড়ে যাবে। সেম সময় মানি ভ্যালু কমে যাবে। আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, ক্যারেক্টারিস্টিক 2। এই অবস্থায় সাধারণত কোনো মন্দা ভাব লক্ষ্য করা যাবে না, মন্দা ভাব লক্ষ্য করা যাবে না, অর্থাৎ অর্থনীতির চাকা ফুরফুরে ভাবে মুভ করতে থাকবে। 3, এ সময় সাধারণত বেকারত্ব থাকবে না, বেকারত্ব থাকবে না, বা তুলনামূলকভাবে পূর্ণ নিয়োগের দিকে থাকবে, বা থাকবে না, বা বেকারত্ব কম থাকবে এবং পূর্ণ বিনিয়োগের দিকে লক্ষ্য করা যাবে। 4, বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল কাজগুলো, নির্মাণ কাজ, দ্যাট মিন্স উন্নয়নমূলক কাজ, উন্নয়নমূলক কাজ চলবে। মোটামুটি এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য মুদ্রাস্ফীতির। মুদ্রাস্ফীতির কারণ যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে যদি আমরা কজ অফ ইনফ্লেশন, আমরা বৈশিষ্ট্যগুলো মোটামুটি আলোচনা করলাম। যদি আমরা CAUSE কজ অফ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির কারণ কি? মুদ্রাস্ফীতির কারণ যদি আমরা প্রথম বলি, ডেভেলপিং কান্ট্রি, যেটা উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নমূলক কাজ খুব বেশি হয়, রাস্তাঘাট, কলকারখানা নির্মাণ, বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল যে বিল্ডিংস, এইগুলো ঘটে। যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণ উন্নয়নশীল কাজ ঘটছে, অসংখ্য কাজ, আনলিমিটেড। পদ্মা সেতু, মেট্রো রেল বা ফ্লাইওভার, এরকম মেগা প্রকল্পের কাজগুলো চলছে। সেক্ষেত্রে আমাদের বিনিয়োগ ব্যয় বেশি হয়ে যাচ্ছে, বিনিয়োগ ব্যয় বেশি হচ্ছে। 2, যদি কোনো কারণে উৎপাদন কমে যায়, উৎপাদন যদি কম হয়, উৎপাদন যদি কম হয়, সেক্ষেত্রেও মুদ্রাস্ফীতি দেখা দেয়। 3, প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্লাইমেটিস যদি থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি কখনো হঠাৎ করে দেখা যায়, তাহলে দ্রব্যাদির উৎপাদন কমে যেতে পারে, ট্রান্সপোর্টের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা যায়। সাধারণত মুদ্রাস্ফীতি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে
ঘটে না, এটা সামগ্রিক বাজার স্তর। সামগ্রিক বাজার স্তরের ক্ষেত্রে সামগ্রিক বাজার স্তরে যখন দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতিতে থাকে এবং অর্থমূল্য বা মানি ভ্যালু যখন কমে আসে তখন এইগুলো ঘটে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্বে আমরা এই মুহূর্ত পর্যন্ত ডেফিনেশন শিখেছি, আমরা বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা, ইনফ্লেশনের যে প্রাথমিক কনসেপ্টটা আমরা শিখছি, সেটার পরে বিভিন্ন অর্থনীতিবিদের ধারণা, তারপর মুদ্রাস্ফীতির কিছু বৈশিষ্ট্য, সর্বোপরি মুদ্রাস্ফীতি কেন ঘটে, হোয়াই কজেস ইনফ্লেশন, সেগুলো আমরা শিখলাম। এরপর একেবারে সাদামাটাভাবে আমরা শিখব ইনফ্লেশনটা সাধারণত কিভাবে ঘটে। আরেকটি প্রশ্ন, ইনফ্লেশনটা সাধারণত দুটি পর্যায়ে ঘটে, টু স্টেপ। ওয়ান, ক্রিপিং মেথড, এটাকে যদি বাংলায় বলি যে মুদ্রাস্ফীতিটা খুব মৃদুভাবে হবে, লতানো কায়দায়, লতা যেমন লতিয়ে লতিয়ে উপরের দিকে ওঠে ঠিক এরকম ভাবে। আবার যদি আমি শাব্দিক অর্থে মিনিং করি হামাগুড়ি দিয়া, হামাগুড়ি সেটা হতে পারে। অর্থাৎ যখন অর্থনীতিতে মৃদু পর্যায়ে ধীরে ধীরে আস্তে আস্তে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়, সেটাকে আমরা বলি ক্লিপিং মেথড। সাধারণত এইটা একটা ডেভেলপিং কান্ট্রিতে ঘটতেই পারে এবং এইটা খুব পজিটিভ দিক, এটা নিয়ে নেগেটিভ কোনো কিছু ভাবার সুযোগ নেই। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে গ্যালোপিং মেথড। My dear student, what do you mean by galloping method? I would like to meaning this word, galloping. Galloping means the horsepower or the পাওয়ার অফ হর্স। সাধারণত ঘোড়া সম্পর্কে আমরা যেটা জানি যে ঘোড়ার গতি অনেক বেশি, এটা খুব লাফিয়ে লম্ফ দিয়ে হঠাৎ করে যখন বড় ধরনের মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় গ্যালোপিং। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকের এই আলোচনা এই জায়গায় শেষ করব। ইফ আই সামারাইজ উইথ ইউ, I can first discuss বা review you that first we want to know about inflation. That is clear. What do you mean by inflation? Inflation means the value of money reduces and the value of commodities increases. This situation calls inflation. And the first concept who offer us ডেভিড হিউম। কখন? 1711 সাল থেকে 1776 সাল। পরবর্তীতে কে দিয়েছে? অধ্যাপক পিগু এবং ডেভিড রিকার্ডো দিয়েছেন। তারাও একই কথা বলতে চেয়েছেন। তৎকালীন সময় আমাদের মুদ্রা ছিল ধাতব মুদ্রা, খুব কম দ্রব্য যখন বেশি পরিমাণ ধাতব মুদ্রা দিয়ে ক্রয় করা হতো, তখন সেই অবস্থায় আমরা যেটা দেখেছি তৎকালীন সময় সেইটা দেখা যাচ্ছে যে 1776-এর পরবর্তীতে
1810 সাল বা এই সময় অষ্টাদশ শতাব্দীর এই সময় এটা আলোচনা হয়েছে। পরবর্তীতে এসে আধুনিক অর্থনীতিবিদ স্যামুয়েলসন, তারপর আপনার হট্টে, অর্থনীতিবিদ হট্টে, তারপর এল রবিন্স, তারপর মার্শাল, তারপর সর্বশেষে এসে পি.এ. স্যামুয়েলসন যে সংজ্ঞাগুলো দিয়েছেন, টোটাল সংজ্ঞা থেকে আমরা সামারি করে একটাই জিনিস পেয়েছি, দ্রব্য যখন কম পাওয়া যায় আর টাকা যখন বেশি খাটানো লাগে, অর্থাৎ বেশি পরিমাণ টাকা যখন অল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাপিত হয়, when mass money run after small amount of commodities, then it called the inflation. এইটা আমরা শিখেছি। এরপর আমরা শিখেছি যে বৈশিষ্ট্য, ইনফ্লেশন আসে এরকম বৈশিষ্ট্য আমরা কিভাবে বুঝবো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা শিখেছি যে কেন ইনফ্লেশন সৃষ্টি হয় সেটা আমরা শিখেছি। সর্বোপরি আমরা শিখলাম শেষে এসে যে ইনফ্লেশন যদি আমরা ডিস্টিংগুইশ করতে চাই সাধারণত দুই ধরনের দেখি, একটা মৃদু গতির, দ্যাট মিনস ক্রিপিং method, and the second is galloping method, that is very horsepower or the power of horse. I would like to discuss you about এই সময় মুদ্রাস্ফীতির গতিটা খুব দ্রুত বাড়ে। তো আজকের আলোচনার পরবর্তীতে তোমাদের সাথে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে, এই ক্লাসের কিছু রিভিউ দিয়ে, এবং পরবর্তীতে আমরা ইনফ্লেশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণে তোমরা ভালো থাকবে, আর এই বৈশ্বিক অবস্থায় সামাজিক দূরত্ব রেখে নিজেকে বাঁচাও এবং অন্যকে বাঁচাও, এই সেন্সে চলো। ধন্যবাদ।